আসসালামু আলাইকুম। সমাসের পঞ্চম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্বিগু সমাস। খুব ছোট্ট একটা টপিক, তবে এর সাথে সব থেকে বেশি আমাদের প্যাচ লাগাই ফেলি আমরা সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে। তো বহুব্রীহি সমাস যদিও আজকে আমি পড়াবো না, কিন্তু তার শুধুমাত্র একটা প্রকারভেদ সংখ্যাবাচক বহুব্রীহি। এই দ্বিগুর সাথে সংখ্যাবাচক বহুব্রীহিটা আমি একটু তোমাদের পড়াই দিব, যেন তোমাদের ভবিষ্যতে আর কখনো কোনোভাবে কোনো অবস্থাতেই প্যাচ না লাগে। তো আজকের ক্লাস আশা করি খুব বেশি সময় যাবে না, অল্প সময়ের মধ্যেই ক্লাস সম্পন্ন হবে। তো চলো ক্লাসের ভিতরে চলে যাই। দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। তো যেহেতু আজকের আলোচ্য বিষয় আমাদের বহুব্রীহি নয়, মূলত আজকে আমাদের আলোচ্য বিষয় দ্বিগু, তো বহুব্রীহি সম্পর্কে আমি জাস্ট অল্প একটু তোমাদের ধারণা দিয়ে দিই। বহুব্রীহি, প্রথম দিন আমি বলছিলাম কি বহুব্রীহি সমাসের প্রথম বৈশিষ্ট্য কি, এর ক্ষেত্রে তৃতীয় বা অন্য পদের প্রাধান্য বা গুরুত্ব বেশি হবে। যেমন উদাহরণের সাথে আমরা কি নিয়েছিলাম, গায়ে হলুদ নিয়েছিলাম। তো গায়ে হলুদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গায়ে মানে গা, এই গা মানে কি শরীর না, গা মানে শরীর, এই শরীরটা কি পূর্বপদ না, পূর্বপদ। আর এখানে হলুদ থেকে তো হলুদ, এই হলুদটা হচ্ছে পরপদ। তো বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমি কি বলছি, যে এখানে তৃতীয় বা অন্য পদের গুরুত্ব বেশি হবে বা প্রাধান্য বেশি হবে, অর্থাৎ এই সমাসের ক্ষেত্রে না পূর্বপদ না পরপদ কোনো পদেরই প্রাধান্য বেশি থাকবে না, থাকবে কি এই দুইটা পদ বাদ দিয়ে অন্য কোনো পদ। যেমন গায়ে হলুদ, একে যদি আমরা একটু ব্যাস বাক্য নির্ণয় করি, তাহলে এর ব্যাস বাক্য হচ্ছে গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে। অর্থাৎ গায়ে হলুদ বলতে এখানে শরীরকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে না। হলুদকে বোঝাচ্ছে কি না, বোঝাচ্ছে না। বোঝাচ্ছে কাকে? বোঝাচ্ছে একটা অনুষ্ঠান বিশেষকে। কাকে বোঝায়? অনুষ্ঠান বিশেষ। অর্থাৎ এই অনুষ্ঠান বিশেষ, এটা কি পূর্বপদ বা পরপদকে গুরুত্ব তুলে ধরতেছে? না, তুলে ধরতেছে না। এই অনুষ্ঠানটা কি একটা তৃতীয় বা অন্য একটা পদ চলে আসছে না এখানে, অন্য পদ, অর্থাৎ এই অন্য পদের গুরুত্ব বেশি হবে। তার মানে যে ধরনের সমাসে আমরা তৃতীয় বা অন্য পদের গুরুত্ব বেশি পাবো, এই সমাসগুলা কার মধ্যে পড়বে? বহুব্রীহি সমাসের মধ্যে পড়ে যাবে। তো আমরা আজকের আমাদের আলোচ্য টপিকে ফিরে যাই। দেখো আসলে প্যাচ লাগে কিসের জন্য? কারণ আমরা যদি একটু দ্বিগু সমাসের সূত্রের দিকে বা গঠন প্রণালীর দিকে লক্ষ্য করি এবং সংখ্যাবাচক বহুব্রীহি এই দুইজনের গঠন প্রণালীর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা বুঝবো যে প্যাচ কোথায় লাগে। দেখো দ্বিগু সমাসের ক্ষেত্রে পূর্বপদ সংখ্যা হবে প্লাস, আবার সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রে এর ক্ষেত্রেও একই, পূর্বপদ সংখ্যা হবে প্লাস পরপদ বিশেষ্য হবে, এর ক্ষেত্রেও পরপদ বিশেষ্য হবে। তবে পার্থক্য এখানে, এর ক্ষেত্রে সমস্ত পদটা কি বুঝাবে? এই যে সমস্ত পদ, আসলে এই সমস্ত পদটা এর ক্ষেত্রে আবার বিশেষ্যই বুঝাবে, কিন্তু পার্থক্য এখানেই। আবার সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রে এর সমস্ত পদটা বুঝাবে বিশেষণ।
তো আমাদের যাদের বিশেষ্য এবং বিশেষণ সম্পর্কে খুব ভালো ধারণা আছে তাদের ক্ষেত্রে আসলে এই সমাসের মধ্যে তেমন কোনো প্যাচ লাগার কথা নয়। কারণ কি, আমরা যদি দেখি যে এর ক্ষেত্রে সমস্ত পদটা কি বোঝাবে, বিশেষ্য বোঝাবে, কিন্তু এর ক্ষেত্রে সমস্ত পদ কি বোঝাবে, বিশেষণ বোঝাবে। যদি বিশেষ্য বিশেষণ আমরা পৃথক করে নিতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা শিওর থাকবো কোনটা দ্বিগু সমাস এবং কোনটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এরপরেও আমাদের প্যাচ লাগে যায়। কেন প্যাচ লাগে যায়? কারণ আমরা সাধারণত এই সমস্ত পদটা দেওয়া থাকে, কি দেওয়া থাকে, সমস্ত পদ দেওয়া থাকে। যেমন উদাহরণের সাথে আমি যদি এখন নিই, যেমন নিলাম চৌচা, দ্বিগু সমাস না, এখানে চৌচালা না, এখানে দিই চৌরাস্তা। আর সংখ্যাবাচক বহুব্রীহি এর ক্ষেত্রেও আমি যদি এখন দেই চৌচালা। তো একটু এখানে খেয়াল করো তোমরা যে এর ক্ষেত্রে আমি কি বলছি, পূর্বপদ সংখ্যা হবে, এর ক্ষেত্রেও পূর্বপদ সংখ্যা হবে। এই যে পূর্বপদ, এটা পরপদ, এটা পূর্বপদ, এটা পরপদ। তো এই পূর্বপদ চৌ মানে কি, 4 না, এখানে চৌ মানে 4, তার মানে পূর্বপদ সংখ্যা হয়ে গেছে আমাদের। পরপদ এর ক্ষেত্রেও বিশেষ্য পদ হবে, এর ক্ষেত্রেও বিশেষ্য পদ হবে। কেন বিশেষ্য পদ? এখানে রাস্তা, রাস্তা কি একটা বিশেষ্য পদ না, এটা রাস্তা বিশেষ্য পদ। আবার চালা, চালাটাও একটা বিশেষ্য পদ। তো আসলে আমরা এখানে প্যাচ লাগাই ফেলি। যাদের মধ্যে মনে করে যে বিশেষ্য বিশেষণ পরিষ্কারভাবে ধারণা আছে তারাও অনেক সময় পরীক্ষা টেনশনে হোক, যে কোনো কারণেই হোক, এখানে আসলে পৃথক করতে অসমর্থ হয়ে যায়। কারণ কি, আমরা দেখতে পাচ্ছি এর গঠন প্রণালীতে পূর্বপদ সংখ্যা, পরপদ বিশেষ্য, পূর্বপদ সংখ্যা, পরপদ বিশেষ্য একই রকমের দেখাচ্ছে। তো আসলে এই জন্য আমরা বুঝতে পারি না যে চৌরাস্তা এটা কি বিশেষ্য পদ নাকি বিশেষণ পদ। আবার চৌচালা এটাও কি বিশেষ্য পদ নাকি বিশেষণ পদ। কারণ নামগুলো দেখো দেখি প্রায় কাছাকাছি না, চৌ দিয়ে শুরু, এরাও চৌ দিয়ে শুরু। এটার ক্ষেত্রে রাস্তা, এটাও বিশেষ্য পদ, চালাটাও বিশেষ্য পদ। তো তোমাদের জন্য সব থেকে ভালো সলিউশন আমার কাছে বা সমাধান আমার কাছে হচ্ছে যে তোমরা মনে রাখবা এর ক্ষেত্রে পদের গুরুত্ব, মানে কোন পদের গুরুত্ব বেশি। যেমন একটু আগে আমি তোমাদের দেখাইলাম যে বহুব্রীহি, এই বহুব্রীহি মানে কি, তৃতীয় বা অন্য পদের গুরুত্ব বেশি হবে। আর দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা জানি যে এর ক্ষেত্রে পরপদের গুরুত্ব বেশি হয়। কোন পদের? পরপদের গুরুত্ব বেশি হয়। তো এখানে যদি আমরা খেয়াল করি যে চৌরাস্তার মধ্যে চৌ পূর্বপদ, রাস্তা পরপদ। এখানে চৌ বলতে কি, 4টাকে বেশি প্রাধান্য দেওয়া হয় নাকি রাস্তা? ওই 4টা রাস্তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, তার মানে কি এখানে পরপদের গুরুত্বটাই বেশি। আবার যদি এখানে তোমরা একটু খেয়াল করো যে চৌচালা, কি বললাম, চৌ, এখানে 4, চালা এটাও কিন্তু বিশেষ্য পদ। কিন্তু এই চালা বলতে বিশেষ্য পদ হওয়া সত্ত্বেও চালা যখন বলতেছি এবং সামনে যখন পূর্বপদে চৌ একটা সংখ্যা যুক্ত হয়ে গেছে, তখন কিন্তু এই চৌচালা মানে একটা চালাকে বোঝায় না, বোঝায় কাকে, একটা ঘরকে নির্দেশ করে। কি করে? ঘরকে নির্দেশ করে। যদি এখানে পূর্বপদও না নির্দেশ করে, পরপদও না নির্দেশ করে, নির্দেশ করতেছে কাকে? অন্য একটা পদকে, অর্থাৎ ঘরকে নির্দেশ করতেছে। তার মানে আমরা বলতে পারি যে এই চৌচালা বহুব্রীহির অন্তর্ভুক্ত। আর বহুব্রীহির প্রকারভেদ হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। আর যদি আমরা সংখ্যাবাচক বহুব্রীহি পাই তাহলে কি হবে? পূর্বপদ অবশ্যই সংখ্যা থাকবে। বুঝা গেছে? যেমন এখানে পূর্বপদ সংখ্যা, এর ক্ষেত্রে পূর্বপদ সংখ্যা, কিন্তু এর পরপদ আর এর পরপদ, দুইটার পরপদ, এর পরপদ কি বুঝাবে? প্রাধান্য বেশি থাকবে। এর পরপদের ক্ষেত্রে গুরুত্ব বা প্রাধান্য বেশি থাকবে, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রে পরপদ তৃতীয় বস্তু বা অন্য কোনো পদকে নির্দেশ করবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এদের একটু বেশ বাক্যটা আমরা লক্ষ্য করি যে চৌরাস্তা, এই চৌরাস্তা মানে এর বেশ বাক্য হচ্ছে চৌ রাস্তার সমাহার। আবার যদি আমরা আরো কয়েকটা উদাহরণ নেই, যেমন 7 সাগর। 7 সাগর, খেয়াল করো তো, 7 সাগর মানে কি বোঝায়? পূর্বপদ সংখ্যা, সাগর বিশেষ্য পদ। আবার সমস্ত পদটাই বিশেষ্যই বোঝাচ্ছে, বা পরপদের এখানে প্রাধান্য বেশি, পরপদের প্রাধান্য বেশি, তার মানে 7 সাগর কার অন্তর্ভুক্ত? দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত। 7 সাগর হবে 7 সাগরের
সমাহার। আচ্ছা, আমার এটা আসলে তোমাদের প্রতি উপদেশ থাকবে যে দ্বিগু সমাসকে আরো একটু আলাদাভাবে চেনার জন্য তোমরা আরেকটা ক্লু মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে সমাস কি বললাম, লিখে দিই এখানে স্টার চিহ্ন দিয়ে, যে সমাস সমাহার বা বিনিময়, সমাহার বা বিনিময়, তাহলে কি বললাম, দুইটা কথা বললাম, একটা হচ্ছে সমাহার আর একটা হচ্ছে বিনিময় নির্দেশ করে। যে সমাস সমাহার বা বিনিময় নির্দেশ করে তাকে সেই সমাসটা কার অন্তর্ভুক্ত হবে, দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত হবে। যেমন এই যে 7 সাগরের সমাহার চৌরাস্তা, চৌরাস্তার সমাহার। আবার যদি আমরা একটা বিনিময় নিই, তাহলে বিনিময়ের একটা উদাহরণ যদি দেই, যে এখন যদি বলি যে 3 কড়ি, কি বললাম, 3 কড়ি, তাহলে এর ব্যাস বাক্য কি হবে, 3 কড়ি বিনিময়ে কেনা। 3 কড়ি বিনিময়ে কেনা। খেয়াল করো তো, 3 কড়ি মানে কি বোঝাচ্ছে এখানে, 3 বলতে সংখ্যা বোঝায়, আর কড়ি বলতে এখানে কড়ি বা টাকাকে বোঝাচ্ছে কিনা, কড়ি মানে কিন্তু এখানে টাকা বোঝাচ্ছে। তার মানে 3 টাকার বিনিময়ে যা কেনা হয়েছে। অর্থাৎ তোমাদের প্যাচ লাগানোর কোনো প্রয়োজন নেই, সরাসরি মনে রাখবা যে যে সমাস সমাহার বা বিনিময় নির্দেশ করবে, তার মানে এখানে 3 টাকার বিনিময়ে কেনা হয়েছে, এরকম সমাহার বা বিনিময়কে যদি নির্দেশ করে, তাহলে সেই সমাসটা কি হবে, দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার সংখ্যাবাচক বহুব্রীহি, এর আর কয়েকটা আমরা উদাহরণ একটু করি। এই চৌচালা, এর আগে বেশ বাক্য দিয়ে দিই। চৌচালার বেশ বাক্য হচ্ছে চৌ চাল যে ঘরের। আবার যদি আমরা যদি বলি এখন ধরি 10 ভুজা, এখানেও তোমরা একটু লক্ষ্য করো, 10 পূর্বপদ সংখ্যা, ভুজা মানে বাহু বা হাত, তো 10 বাহু বা 10 হাত আছে যার। খেয়াল করো তো, 10 হাত আছে যার মানে কারো একজন, কে সে, এটা হচ্ছে নির্দেশ করে দেবী দুর্গাকে। তার মানে এই ভুজা বা এই বাহুর জন্য কি বলা হচ্ছে, এখানে কাকে নির্দেশ করতেছে, দেবী দুর্গাকে নির্দেশ করতে। তার মানে 10 বার সংখ্যা, পূর্বপদ, একেও নির্দেশ করতেছে না। আবার বাহু, ভুজা মানে বাহু বা হাতকেও নির্দেশ করতেছে, এখানে না, নির্দেশ করতেছে কাকে, দেবী দুর্গাকে নির্দেশ করতেছে। তার মানে তৃতীয় বিষয়কে নির্দেশ করতেছে বা অন্য কোনো পদকে নির্দেশ করে। এই জন্য এই 10 ভুজা কার অন্তর্ভুক্ত হবে, সংখ্যাবাচক বহুব্রীহির অন্তর্ভুক্ত। তো 10 ভুজা, এর বেশ বাক্য হচ্ছে 10টি ভুজ যার। 10টি ভুজ যার। আবার আরো একটা উদাহরণ দিয়ে আমি আসলে শেষ করি, সেটা হচ্ছে যদি বলি ত্রিলোচন। তো খেয়াল করে দেখি, এখানে ত্রি মানে কি, 3 বোঝাচ্ছে, আর লোচন মানে কি বোঝায়, আখি বা চোখ, কি বোঝায়, আখি বা চোখকে বোঝায়। তার মানে এখানে পূর্বপদ 3কে নির্দেশ করতেছে, বা লোচন মানে আখি, এই আখি বা চোখকে নির্দেশ করতেছে কি, করতেছে না, করতেছে কাকে, ত্রিলোচন আছে বা 3টা চোখ আছে যার। এখানে 3টা চোখ আছে কার, 3টা চোখ আছে মহাদেব। কার আছে, মহাদেব বা শিবের 3টা চোখ আছে। তো ত্রিলোচন, এর বেশ বাক্য হচ্ছে ত্রিলোচন যার। বা 3 লোচন যার। তো আজকের ক্লাস খুব ছোট একটু অংশ নিয়েই এই পর্যন্তই আমি আজকের ক্লাস শেষ করছি, এবং আশা করি তোমাদের খুব সহজভাবে উপস্থাপন করতে পারছি। আর তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবা, এবং পরবর্তীতে কোনো সময় যেন প্যাচ না লাগে। আশা করি যে ক্লুগুলো তোমাদের দিছি আমি, এই ক্লুগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিবা বা মনে রাখবা। আর ইউটিউবে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, এবং প্রতিনিয়তই ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবা। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।